আপনারা যারা চাষি তাদেরকে ডিমোটিভেটেড করে করে সহজ রাস্তা দেখায় দেখায় ঢাকায় নিয়ে চলে আসতেছেন। তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি? আজকে পোলাও চালের কেজি 160 টাকা। পোলাও চাল শ্রীলঙ্কা থেকে আসে না, পোলাও চাল আমাদের দেশে উৎপাদিত হয়। পোলাও চাল মায়ানমার থেকে আসে না, পোলাও চাল কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয়। পোলাও চাল কিন্তু ভারত থেকে আসে না, ওদের হয় বাসমতি রাইস। পোলাও চাল আমরা নিজেরা উৎপাদন কইরা 160 টাকা কেজি খাই। আপনারা কি এটা ভাবতে পারেন? পোলাও চালের যে বীজ লাগে, আমাদের বীজ আমরা 1 বছরটা রেখে ওই বীজটা আবার পরের বছর ব্যবহার করি। বীজও নিজের ঘরের, চালও নিজের ঘরের, সেচও নিজের ঘরের। পোলাও চাল কেন 160 টাকা কেজি? এখন ভাতের চাল যদি 160 টাকা কেজি হয়, তাহলে আপনারা কি ভাতের চাল খেতে পারবেন? বাংলাদেশ একটা দরিদ্র দেশ। গত 2 বছরে বাংলাদেশের সাথে যা হয়েছে তার মধ্যে বাংলাদেশে মিনিমাম 1.5 কোটি মানুষ কাজই হারিয়ে ফেলছে। গার্মেন্ট সেক্টর বন্ধ হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আসছে, ওনারা জানে যে আমাদের যে হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল, ফরেন ইনভেস্টমেন্ট আগে যা ছিল তার থেকে 75% কমে গেছে গত 2 বছরে। আমাদের একজন প্যারাশুট শিক্ষক আসছিলেন, প্যারাশুট শিক্ষক আইসা আমাদের কিন্তু কিছু করতে পারেন নাই, কাঙ্গাল বানায় দিয়ে গেছে। সুতরাং একটা কথা বলি, যে যদি দেশের মানুষ, আপনি যিনি ক্যামেরায় দাঁড়িয়ে আছেন, আপনি যিনি মাইক্রোফোনে দাঁড়িয়ে আছেন, যে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি, আমরা যদি বাঁচতে চাই আমাদের খাইতে হবে। খাইতে হলে দরকার লেবার। আমরা একটা সহনশীল দামে খাবার খাইতে চাই, খাইতে দরকার লেবার। এখন এই লেবারকে ঢাকায় যদি আপনারা মিসইউজ করেন এভাবে করে, তাহলে আমাদের দেশের অর্থনীতির ক্ষতি হয়, আমাদের জিডিপির ক্ষতি হয়, আমাদের জিএনপির ক্ষতি হয়। গ্রামের কৃষক যদি কাজ ছেড়ে যায়, তার রেগুলার ইনকাম কমে যাবে, সেটা আমার জিডিপিতে এফেক্ট করবে না? অবভিয়াসলি করবে। এবার আসি আমি ঢাকার কথায়। আচ্ছা, মিলিয়ে দেখবেন আমরা কত ভাবে ক্ষতিগ্রস্ত, অথচ আমরা ট্যাক্স দেই, আমরা সবকিছু দেই, আমরা টাকা পয়সা সব দিব, আর পরকীয়া প্রেম করবেন হচ্ছে না আপনারা হকারের সাথে। হকারের সাথে আপনাদের ভীষণ প্রেম, আর সব রস আমরা দিব, গাছ উজাড় করে দিব, আর প্রেম আপনারা করবেন হচ্ছে হকারের সাথে, ফলটাও পেরে তাকেই খাওয়াবেন। কেন? পাশের বাড়ির গাছ মানে যে আছে, আমি বাগানে গাছ লাগাবো আর ডাবটা পেরে খাবে পাশের বাড়িতে। কেন? কি কারণ? সেজন্য আমি বলেছি আমি নিজেই নির্বাচন করব, এবার মেয়র ইলেকশনে দাঁড়াবো। যারা আমার সাথে সংহতি প্রকাশ করতে আজকে এই শাহবাগে এসেছেন, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমি গতকালকে বৃষ্টিতে ভিজে একাই দাঁড়িয়েছি, আমার সাথে কেউই আসে না, কারণ আমার হাজবেন্ডও এটা আমাকে সাপোর্ট করে না, এবং আমার বাচ্চাদের আজকে দেখার কেউ ছিল না। আমি একে ওকে ডেকে, বাচ্চার টিচারকে ডেকে তাদের কাছে বাচ্চা রেখে বাসা থেকে বের হয়েছি। আমি আমার অনেক অবস্ট্যাকলস আমি ফেস করে সেগুলোকে ম্যানেজ করে এখানে আসছি, শুধুমাত্র আমার এলাকার মানুষের জন্য আসছি, অন্য কিছু না। কিন্তু আমি আসলে আমার এলাকার মানুষকে খুব ভালোবাসি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, তো আমি এখানকার মাটি আমার ভালো লাগে, আমার এখানকার মানুষ ভালো লাগে, কারণ আমি এখানে জন্মগ্রহণ করেছি। তাই বলে যে আমি বাংলাদেশের কাউকে ভালোবাসি না তা না। আমি বিয়ে কিন্তু করেছি উত্তরবঙ্গে, কারণ আমি গ্রামও ভালোবাসি। সেজন্য আমি ঢাকাইয়া কোনো ছেলেকে বিয়ে করি না। ঢাকাইয়া ছেলে বিয়ে করলে আমি ওই আবদ্ধ হয়ে যেতাম, আমার সেটা প্রয়োজন ছিল না। আমি পুরো বাংলাদেশকে দেখতে চাই, আমি পুরো বাংলাদেশকে ভালোবাসতে চাই। সেজন্য বিয়েটাও করেছি উত্তরবঙ্গে, যেখানে যাইতে বাংলাদেশের পুরো অর্ধেক দেখতে দেখতে যাওয়া যায়। সেজন্য বিয়েটাও আমি ওখানে করেছি। আমার কথা পরিষ্কার, এবার নির্বাচনে দাঁড়াবো, একটা হকারও থাকবে না রাস্তায়, আপনারা আমার পাশে থাকবেন। শুধুমাত্র একটাই মেসেজ, হকার ও অটোরিকশা দুটাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি এবার দেখিয়ে দিব। ঢাকার মেট্রো রাস্তায় নামছি যখন, তখন দেখিয়ে দিতে পারবো। আরেকটা কথা বলে রাখি, সুন্দরবনে হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখতে হয়। কারণ হচ্ছে, যদি আপনি ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক না রাখতে পারেন, তাহলে সুন্দরবন তো থাকবে না। আপনাকে হরিণ কন্ট্রোলে রাখতে হলে বাঘ রাখতে হবে। এখানে ঢাকায় এত হরিণ বের হয়ে গেছে যে খাঁচা থেকে আমাকে বাঘ বাইরেই বের হতে হলো। এবার দেখবেন যে আসলে থাবাটা কত বড় হতে পারে। যদি আল্লাহ করে আমি ক্ষমতায় চলে আসতে পারি মেয়র পদে ঢাকায়, তাহলে অবশ্যই এই ঢাকার রাস্তা হাঁটা কিভাবে করতে হয় সেটা আমি ঢাকাইয়া সোহানি দেখায় দিব।